গল্পের জলসাঘর, গল্পের জলসাঘর, গল্পের জলসাঘর, বিভিন্ন স্বাদের গল্পের আপনার নিজস্ব জলসাঘর। গল্পের জলসাঘরে সকল বন্ধুদের স্বাগতম। শুরু করছি আমাদের প্রথম নিবেদন, কৃতিত্বের গল্প জনসভা। শুরু হচ্ছে গল্প জনসভা। সভ্যতার সিঁড়ি বেয়ে আজ আমরা 21 শতকে। এক সময়কার আকাশবাণী থেকে FM, দূরদর্শন কিংবা কিপ্যাড মোবাইল থেকে আজকে স্মার্টফোন আর ইন্টারনেট পরিষেবার পঞ্চম প্রজন্মতে এসে আমরা এতটাই আসক্ত হয়ে গেছি যে সকালের চোখ খোলা বা রাতে চোখ বন্ধ পর্যন্ত আমরা ইন্টারনেট ছাড়া অচল, অর্থহীন হয়ে পড়েছি। স্বর্গের দেবতারা যেমন নিজেদের বিভিন্ন অস্ত্রে সজ্জিত করেন, তেমনি মর্তের মানুষের কাছে স্মার্টফোন সর্বগুণসম্পন্ন এক একটি ব্রহ্মাস্ত্র। আজকাল মানুষ বড্ড ব্যস্ত। 2 মিনিট দাঁড়িয়ে গল্প করার কারোর সময় নেই। পৃথিবীর চলার গতিটা কেউ যেন এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে। এইরকম একটা ভয়ঙ্কর ব্যস্ত সময়ে দাঁড়িয়ে আমি একটা নাটকের দল গঠন করলাম। আমার লেখার হাতটা বরাবরই বেশ ভালো, তাই জম্পেশ একখানা নাটক লিখে ফেললাম। লেখক হিসেবে আমার কোনো পরিচিতি না থাকলেও বন্ধুমহলে আমার সম্মান যথেষ্ট। কারণ যত সুন্দরী রমণী হোক না কেন, আমার শব্দবাণী সকলেই ধরাশায়ী হতো। তাই বন্ধুরা আমাকে দিয়ে প্রেমপত্র লিখিয়ে নিত। তাই বন্ধুদের সহযোগিতায় নাটকের দলের সদস্যের জন্য বিশেষ বেগ পেতে হলো না, আর টাকা পয়সারও বিশেষ সমস্যা থাকলো না। কারণ এই ব্যাপারে আমাদের প্রধান পৃষ্ঠপোষক ছিল বড়লোক বাবার একমাত্র সন্তান ও আমার বাল্যবন্ধু বিপ্লব। আর বিপদটাও ঘটল ঠিক এখানে। আমার বন্ধু বিপ্লব, যে স্বভাবেও যথেষ্ট বিপ্লবপ্রবণ, সে স্বপ্ন দেখে সারা দেশে একটা বিপ্লবী সংগঠনের মাধ্যমে নিজেকে একজন নেতা হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করবে, নিজের নামের একটা সদ্গতি করবে আর কি। এই মর্মে সে নানান রাজনৈতিক দল থেকে বিতাড়িত হবার পর ঠিক করল সে নিজের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে, যার নাম উল্টোপাল্টা পার্টি। জানি নামটা অদ্ভুত, কিন্তু এই নামের কারণ জিজ্ঞেস করা হলে সে বলে দেশটাকে উল্টে পাল্টে একেবারে সিধে করে দিতে হবে। যাক, আসল বিষয় হচ্ছে বিপ্লব যেহেতু আমায় নাটকের দল গঠনে সাহায্য করেছে, তাই তার প্রতিদান হিসেবে আমাকে ও আমার দলের সকল সদস্যকে ওর জনসভার সমস্ত দায়িত্ব নিতে হবে। আর এই 10 ক্লাস পাস নেতার জন্য বক্তৃতা লিখতে হবে এবং সেই মর্মে রিহার্সালও করাতে হবে। বুঝতেই পারছেন কতটা গুরু গম্ভীর দায়িত্ব এসে পড়েছিল আমার কাঁধে। ফলে নাটক শিখে উঠল। বক্তৃতা তালিমের ঠেলায় পাড়ার কুকুরদের ঘুম উড়ে গেল। নাটকের ঘরটি হঠাৎই পার্টি অফিসে পরিণত হয়ে সেখানে ঘন ঘন পার্টির মিটিং চলতে লাগলো। মিটিংয়ে ঠিক হলো গ্রামের মানুষ যেহেতু বোকা, তাই গ্রামে গ্রামে ভ্রাম্যমাণ প্রচারের মাধ্যমে মগজ ধোলাই করে জনসমর্থন আদায় করতে হবে। ঠিক হলো বিপ্লবদেব গ্রামের বাড়ি কুমড়োডোবা গ্রামে যাওয়ার পথে বিভিন্ন গ্রামে জনসভা করতে করতে যাওয়া হবে, এবং যেহেতু কুমড়োডোবাতে ওদের যথেষ্ট সুনাম আছে, সেখানে পৌঁছে একটা বড় জনসভা করতে হবে। একটি লরিতে অস্থায়ী প্রচার মঞ্চ তৈরি করা হলো। ব্যাটারি, লিফলেট, খাবার, মাইক, সাউন্ড ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সবাই মিলে রওনা দেওয়া হলো। দিনটা ছিল শনিবার। সবাই রীতিমতো হৈ হৈ করে স্লোগান দিতে দিতে চলল। আমাদের নেতা আমরাই, আমাদের নেতা আমরাই, আমাদের নেতা আমরাই, বিপ্লব আমরাই। উল্টোপাল্টা জিন্দাবাদ, আমাদের নেতা জিন্দাবাদ। বিপ্লব জিন্দাবাদ, বিপ্লব জিন্দাবাদ। বলো বিপ্লব আমরাই, বিপ্লব আমরাই, বিপ্লব আমরাই।
বিপ্লব অমর রহে 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 বিপ্লব। রাস্তার পাশের লোকজন গোল গোল চোখ করে তাকিয়ে দেখতে লাগলো। যত সময় গেল স্লোগানের মাত্রা তীব্রতর হতে লাগলো। এসবের মধ্যে আমার মনে হলো যেন হরিবোল ধ্বনির মধ্য দিয়ে বিপ্লবের সব নিয়ে আমরা শ্মশানের উদ্দেশ্যে চলেছি। শুধু আমি নয়, রাস্তার পাশের কয়েকজন ব্যাপারটা বুঝতে না পেরে প্রণাম ঠুকে আমাদের রথকে বিদায় দিল। আমার মনটা বিরক্তি ও বিতৃষ্ণায় ভরে উঠল, কিন্তু কাউকে কিছু বললাম না, কারণ আমি জানতাম সকলের মনে রাজনৈতিক প্রচারের থেকে গ্রামের বাড়িতে দুপুরের চড়ুই ভাতের জন্য পুলক উতলে উঠছিল। আমার মনে সুখ ছিল না। এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি শ্রী সুদীপ বসু। ছোটবেলা থেকে লেখা ও অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। পড়াশোনায় খুব একটা ভালো না হলেও শিক্ষকরা বলতেন আমার লেখার হাত ভালো, এবং স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে নাটকে অভিনয় করেও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছি। বয়স বাড়ার সাথে সাথে ছোটোখাটো পত্রিকায় লেখালেখি করেছি, কিন্তু তেমন সাফল্য পাইনি, এবং অভিনেতা হিসেবেও তেমন সাফল্য আসেনি। তাই এই নাটকের দল গঠন করেছিলাম, কিন্তু এখন এই উৎপাতে সামনে কেবল অন্ধকার দেখছিলাম। প্রথম সভাটি হলো লঙ্কাঝোলা গ্রামে। গ্রামের যেমন নাম, গ্রামের প্রতিটি মানুষের ঠোঁটের আগা যেন ঝালে ভর্তি। কিছু জিজ্ঞেস করলেই সবাই ঝাঁঝিয়ে ওঠে। বলছি, এখানে একটু খোলামেলা জায়গা পাওয়া যাবে? একটা জনসভা হবে তাই। কি? ওসব জানি না, যাও তো এখান থেকে। হাটের পাশে একটা মনসা মন্দিরের গায়ে লাগানো ছোট মাঠ, সেখানেই জনসভার প্রস্তুতি শুরু হলো। সকল কর্মীরা মঞ্চ সাজিয়ে ফেলল, মাইক বক্স রেডি হয়ে গেল। ইতিমধ্যে কিছু কুচিকাচার দল এসে জুটেছে, আর কিছু বয়স্ক লোক, আর কিছু নবীন ছোকরা দূর থেকে মশকরা করতে করতে কৌতূহলের চোখে সব কিছু দেখতে লাগলো। মঞ্চে একজন বিপ্লবের নাম ঘোষণা করে দিল। নমস্কার, উল্টা পাল্টা পার্টির তরফ থেকে সবাইকে জানাই হার্দিক অভিনন্দন। এখন মঞ্চে বক্তৃতা রাখবেন রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে উঠে আসা আমাদের সকলের প্রিয় যুবনেতা, জনদরদী নেতা শ্রী বিপ্লব পোদ্দার। হাততালি! এদিকে যে অন্য বিপদ, বিপ্লব দুপাতার বক্তৃতা 50 বার পড়ে এবং রাতে কুকুর বিড়ালের ঘুম উড়িয়ে দিয়েও এখনো মুখস্থ করে উঠতে পারেনি। সে নার্ভাস হয়ে কয়েকটা ডন বৈঠক করল, মাথার কয়েকটা চুল ছিঁড়ে ফেলল। সমস্ত চেষ্টা যখন বৃথা হয়ে গেল, তখন আমি বললাম, তুই লেখাটা হাতে নিয়ে পড়ে পড়ে বক্তৃতা দে, খুব একটা অসুবিধা হবে না। সেই মতো বক্তৃতা শুরু হলো। আমার প্রিয় ভাই ও বোনেরা, দাদা ও দিদিরা, জেঠু ও জেঠিরা, কাকু ও কাকিমারা, পিসি ও পিসে মশাইরা, দাদু আর দিদিমারা। এই থাম 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 থাম। ঘটনার গতিক বুঝে ওকে থামিয়ে দিয়ে আমি বললাম, আর এগোস না, বল আমার শ্রদ্ধেয় গ্রামবাসীরা, তারপর নোটে যা লেখা আছে তাই বল। আমার শ্রদ্ধেয় গ্রামবাসীরা, আমার শ্রদ্ধেয় গ্রামবাসীরা, আরে কি করছে? আর আমার শ্রদ্ধেয় গ্রামবাসীরা। এরপর বারবার হোঁচট খেয়ে গলদঘর্ম হয়ে কোনো ক্রমে বক্তৃতা শেষ করে বিপ্লব। এমনিতেই গ্রামের লোক রকচটা। বেশ কিছু ভদ্রলোক বক্তৃতা শুরু হলেই বাড়ির পথ ধরলেন। শুধু কিছু নবীন ছোকরা বিপ্লবের এই নাজেহাল অবস্থা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলো। ও লোকটা মায়েরই সত্যি, এ আমার নাকি নেতা। আর বাচ্চারা কানামাছি খেলতে ব্যস্ত হয়ে গেল। কি খেলি বলতো? কিতকিত খেলি।
খেলি চ। না না কিতকিত খেলবো না, চাচা কানামাছি খেলি। কানামাছি ঘুরবো, দেখো ভাবে তাকাচ্ছ। যতটা সম্ভব দ্রুত সেখানকার পাত্তারি গুটিয়ে আমরা কুমড়ো ডোবার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথম সভাটা নাজেহাল হলেও পরে আরও বেশ কয়েকটি সভায় বক্তৃতা দিয়ে বিপ্লবের বক্তৃতার মান ক্রমান্বয়ে উন্নতি করতে থাকল। ফলে তার চুপসে যাওয়া উদ্যম ও আত্মবিশ্বাস দুই চরমে উঠে গেল। মনে হতে লাগলো সে যেন একজন পেশাদার বক্তা। এইভাবে বেশ কয়েকটি গ্রামে ঘুরে কুমড়ো ডোবার প্রান্তিক কয়েকটি জায়গায় সভা করে আমরা বিপ্লবের গ্রামের বাড়ি থেকে উঠলাম। সেখানে আগে থেকেই ভোজের আয়োজন চলছিল। আমরা পৌঁছলে লম্বা উঠোনে কাপড় পেতে হই হই করে পাত পেরে রীতিমতো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হলো। খাবার পর আমরা বারান্দাতেই যে যার মতো বিক্ষিপ্ত বিশ্রাম নিতে নিতে গল্প করছিলাম। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, আমার পেট আইডাই করছে। হ্যাঁ, রান্নাটা না বেশ হয়েছে। এমন সময় চাকর কানাই পানের বাটা দিয়ে রান্নাঘরের দিকে এগোতে যাচ্ছিল। পান? আরে দাও দাও দাও। এই কানাইদা, তোমার বাড়ির লোক সবাই ভালো তো? হ্যাঁ চোতা বাবু। বুঝলে কানাইদা, ভাবছি আজকের জনসভাটা এই আমড়াখালিতেই করে তারপর বাড়ির দিকে রওনা দেবো। ওই যে তেনিখালের পাশে বটতলাটায় সভাটা সেরে নেবো। বটতলার পাশে একটা বড় মাঠ আছে না, অনেক লোকের জায়গা হয় বলো। সে কি ছোট্টা বাবু, গোটা গ্রামে আর কোনো জায়গা খুঁজে পেলে না? ওদিকে সব কথা কি তুমি ভুলে গেছো? তাছাড়া পাশেই তো শ্মশান। হাসালে কানাইদা, ছোটবেলায় ওসব ভূতের গল্প অনেক শুনেছি, ভূতের গল্পের বই পড়েছি, ড্রাকুলা। এসব সাহিত্যিকদের খেয়া, আর তোমাদের মন গড়া গল্প ছাড়া আর কিছুই না। এই 21 শতকে ভূত। হাসালে কানাইদা। এই কি বলিস সুদীপ? হ্যাঁ ঠিকই বলেছিস, তবে ঘটনাটা একটু খুলে বল, হয়তো আমিও একটা লেখার প্লট পেতে পারি। আরে সেরকম কিছু নয়। গ্রামের লোক নাকি দেখেছে কোনো লোক নেই, জন নেই, হঠাৎ নাকি শয়ে শয়ে মশাল জ্বলে উঠেছে ওই বটতলায়। আরে পাশেই তো পাটের চাষ হয়। ও আচ্ছা আচ্ছা, তার মানে তো ফসফরাস ঘটিত আলেয়া। হ্যাঁ, আর নাকি অনেক গভীর রাতে বন্দে মাতরম ধ্বনি শুনেছে। সেটা হয়তো ওই শ্মশানের পাশে থাকা কিছু মাতালের কীর্তি। এসবের থেকে গুজব উঠে গেছে আর কি। ওই অশিক্ষিত লোক তো। আরে ভাই, তবে তো আমাদের জন্য একেবারে আইডিয়াল প্লেস। চল আর দেরি করে লাভ নেই, চটপট সভাটা সেরে বাড়ির দিকে রওনা দেওয়া যাবে। এমনিতে আমাদের যথেষ্ট জনসমর্থন আদায় হয়ে গেছে, লোকজন মনেই করে নিয়েছে তোর সরকার আসলো বলে দেশে। আমি অনেক কষ্ট করে হাসিটা চেপে রাখলাম। শুধু আমার অনিচ্ছা সত্ত্বেও আমার দুটি কাঁধ বার কয়েক নড়ে উঠল। এরপর বিপ্লবের কথা মতো আমরা আমড়াখালির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কুমড়োডোবা লাগোয়া এই ছোট্ট গ্রামটিতে লোকবসতি বেশ কম, কেবল বড় বড় প্রান্তর আর মাঝে মাঝে ধানক্ষেত। আমরা যখন গ্রামে পৌঁছলাম তখন বিকেল 5টা। 2-4 জন ঘর ফেরত চাষি ছাড়া আর বিশেষ কোনো লোক চোখে পড়ল না। আলো থাকতে থাকতেই সভাটা শেষ করে নেওয়া হবে বলে মনস্থির করা হলো। সেই মতো সদস্যরা দ্রুত সভাস্থল সাজিয়ে ফেলছে। এবার বলি বটগাছটার কথা। অতি প্রবীণ ও প্রকাণ্ড এই বটগাছটার চারিদিক থেকে প্রচুর ঝুড়ি নেমেছে। কাণ্ডটাও পেল্লায় মোটা, গাছতলাটা গোল করে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে। ওখানেই সবার প্রস্তুতি সারা হলো। বিপ্লব ইতিমধ্যেই নামতার মতো করে বক্তৃতাটা মুখস্থ করে চলেছে। আসলে চর্ব, চস্য, লেজ্জ, পেয় যথেচ্ছ মাত্রায় উদরপূর্তির পরে হয়তো তার কিছুটা স্মৃতিভ্রম হয়েছে। সাউন্ড চেক করে একজন দ্রুত মাইকে প্রচার শুরু করে দিল। এক্ষুনি আমাদের উল্টো পাল্টা পার্টির সভা শুরু হবে।
সমস্ত গ্রামবাসীকে জানাই আমন্ত্রণ। আপনারা দলে দলে যোগ দিয়ে আমাদের সভাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। সবাই বক্তব্য রাখতে আসছেন আমাদের যুগান্তকারী, জনদরদী, জনসেবাকারী, জনগণের মনের মতো অধিনায়ক শ্রী বিপ্লব পোদ্দার। মঞ্চে আসছেন বিপ্লব পোদ্দার। হাততালি। এত প্রচার সত্ত্বেও একটি লোকও এসে জনসভায় যোগ দিল না। দূর থেকে কেবল একজন বয়স্ক লোক কপালে হাত দিয়ে অনেকক্ষণ ধরে ব্যাপারটা লক্ষ্য করছিলেন। দেখলাম এবার তিনিও বাড়ির দিকে দ্রুত পায়ে রওনা হলেন। দু চারজন চাষি দূরের ক্ষেতের আলের পথ ধরে হাঁটছিলেন। তারা জোরে জোরে রাম নাম জপ করতে করতে বাড়ির দিকে ছুট দিলেন। এই ঘটনায় হতবাক হয়ে আমি বিপ্লবের দিকে তাকাতে বিপ্লব বলল, বুঝলি ভাই, এসব শাসক ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর চক্রান্ত। যেই শুনেছে বিপ্লব পোদ্দার এলাকায় আসছে, অমনি গোমুখ্য মানুষগুলোর মগজ ধুলাই করেছে। ঠিক আছে, হুজ পরোয়া নেই। বিপ্লব পোদ্দার হেয়ার ডোন্ট ফেয়ার। বিপ্লবের এই কৌতুক আমার কাছে এবার বিরক্তিকর মনে হল। কারণ আমার মন বলছে এই খ্যাপামি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে বাড়ি ফিরে বিছানায় কাটা এলিয়ে দিতে পারলে আমার শান্তি। কারণ সবারই যথেষ্ট গুরু পাক খাওয়া হয়েছে। কাজে কাজেই বিপ্লবকে মঞ্চে তুলে দিলাম। মিনিট পাঁচেক ফাঁকা মাঠেই বক্তৃতা চলল। কেবল ঘর ফেরত কিছু পাখি বিপ্লবকে অভিনন্দন জানিয়ে চলে গেল। এদিকে দেখলাম বিপ্লবের বক্তৃতা আবার তার ধার খুঁজে পেয়েছে। সে দু পাতার বক্তৃতা শেষ করেও আরও বলে চলল, যেন শেষ লগ্নে বিপ্লবের মধ্যে সত্যি একটি যুগান্তকারী বিপ্লবের আগুন জ্বলে উঠেছে। কিছু সময় পর হঠাৎই লক্ষ্য করলাম দলে দলে মানুষ ছুটে আসছে বক্তৃতা স্থলের দিকে। আমি অবাক হয়ে গেলাম। তারপর মনে করলাম, গ্রামের মুখ্যসূক্ষ্ম মানুষ, গ্রামে তো এরকম সচরাচর অদ্ভুত কিছু ঘটে না, তাই তারা হয়তো কৌতূহলী হয়ে দেখতে আসছে কি ঘটনা ঘটছে এখানে। প্রথমে অল্প কিছু লোক, তারপরে সংখ্যায় তারা আরও বেড়ে গেল। এবার ভলেন্টিয়ারদের ব্যস্ত হয়ে উঠতে হলো ভিড় সামলাতে। এদিকে বিপ্লবের চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। সে দ্রুত ঘাম মুছে আরও জ্বালাময় বক্তৃতা দিয়ে চলল। ক্রমে ক্রমে আরও লোক এসে জড়ো হল। মনে হলো সত্যি একটা রাজনৈতিক দলের বক্তৃতা চলছে। আমি ভলেন্টিয়ারদের লিফলেট বিতরণ করতে বললাম এবং তাদের সঙ্গে কাজে হাত লাগালাম। আপনাদের জন্যই আমি নতুন পার্টি খুলেছি। দেশের এই সংকটময় পরিস্থিতিতে আমাদের পার্টিটাই পারে দেশের হাল ধরতে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি ক্ষমতা পেলে দেশকে উল্টে পাল্টে একেবারে সিধে করে দেব। শুধু আপনাদের সমর্থন চাই। মানুষগুলো কেমন একটা স্থির হয়ে এক মনে বিপ্লবের বক্তৃতা শুনছে। অনেকে লিফলেট নিলেন না, মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেন। এবার এই ভিড়ের মধ্যে একজন কৃষকের সঙ্গে আমার ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। হে কি মনে হলো লোকটা সদ্য বরফের চাই থেকে উঠে এসে এখানে উপস্থিত হয়েছে। এবার কিন্তু এই ভিড় সামলানো সত্যি মুশকিল হয়ে উঠছিল। কারণ এই জনস্রোতের মধ্যে একটি মানুষও আমাদের কথা না শুনে সভামঞ্চের দিকে দ্রুত অগ্রসর হতে লাগলো। সমস্ত ঘটনায় ভলেন্টিয়াররা সবাই অবাক হয়ে কিরম একটা হতভম্বার মতো তাকিয়ে রইল। আরেকটা ব্যাপারও আমাদের অদ্ভুত লাগলো, সেটা হচ্ছে প্রত্যেকের মুখেই বিড়বিড় করে বন্দে মাতরম ধ্বনি। সেটা খুবই ধীর হলেও সকলের সমস্বরে একটা বিশাল স্লোগানে পরিণত হলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কিন্তু সে আওয়াজ যেন অনেক দূর থেকে ভেসে আসছে এমনই মনে হলো।
এদিকে সন্ধ্যা গড়িয়ে আসছে, কিন্তু বিপ্লবের বক্তৃতার কোনো ইতি নেই। সে দ্বিগুণ উৎসাহে বক্তৃতা দিয়ে চলল। এদিকে সকল সদস্য ভলেন্টিয়াররাও আমার মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতে লাগলো। এরা কারা, কোথা থেকে আসছে? এত মানুষ তো এই গ্রামে থাকার কথা নয়। চলমান হিমশীতল মূর্তি যেন এক একজন। এমন সময় শৈবাল হঠাৎ চিৎকার করে উঠল। আমরাও চিৎকার শোনা মাত্র দ্রুত ওর কাছে গেলাম। ও আমাকে জড়িয়ে ধরে বলল, সুদীপদা, সুদীপদা, ওই লোকটার গায়ে আমার হাত ঠেকলো। মনে হলো লোকটা যেন মর থেকে উঠে এসছে। কুণাল বলল, দাদা, ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তুমি বিপ্লবদাকে নামতে বলো, নইলে কিন্তু আমরা এখান থেকে দৌড় লাগাবো। সন্তু বলল, দাদা, প্রচন্ড ভয় করছে। ঘটনাটা তাহলে সত্যি? ততক্ষণে সবার মনে ভয় ও আতঙ্কের সঞ্চার হয়েছে। আমি মাথা ঠান্ডা করে বললাম, এক কাজ কর, তোরা ড্রাইভারকে বলে চটপট যা পারিস নিয়ে গাড়িতে উঠে বস, আমি বিপ্লবকে নিয়ে আসছি। আমার কথাটা শেষ হওয়ার আগে সকলে যে যার মতো বিক্ষিপ্তভাবে জিনিসপত্র তুলে গাড়ির দিকে প্রাণপণে দৌড় লাগালো। আমি স্টেজের দিকে এগোতে এগোতেই ভিড়ের মধ্যে পড়ে গেলাম। আমি যতই ভিড় ঠেলে এগোতে চেষ্টা করলাম, মনে হলো হিম শীতল জলে সাঁতার কাটতে কাটতে তীরে ওঠার চেষ্টা করছি। মুখ তুলে একজনকে দেখতেই আমার শরীরে রক্ত জল হয়ে গেল। তার চোখের কোটরে মনি নেই, শুধু মঞ্চের দিকে স্থির দৃষ্টি, আর মুখে বন্দে মাতরমের পরিবর্তে সবাই একই ছন্দে বলে উঠল, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো। আমার গলা শুকিয়ে গেল। কাউকে যে ডাকবো আমাকে এখান থেকে উদ্ধার করার জন্য, সেটা পারলাম না। আর চিৎকার করেই বা কি হবে? এই সহস্র কণ্ঠের মাঝখানে আমার কথা কি কেউ শুনতে পারবে? এদিকে আমি তো সবাইকে গাড়িতে যেতে বলেছি। এতক্ষণে নিশ্চয়ই সবাই পগার পার হয়ে গেছে। একটু পরে কোনো মতে সাহসে ভর করে নিজেকে এই ভিড় থেকে উদ্ধার করলাম। তারপর এক লাফে মঞ্চের উপরে উঠে গেলাম। দেখতে পেলাম গাড়ি স্টার্ট দিয়েছে। শৈবাল, কুণাল সহ বাকি সবাই আমার দিকে হাত নেড়ে তাড়াতাড়ি ইশারা করছে। সবার মুখে চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এদিকে বিপ্লবের বক্তৃতা ও ভূতেদের মিছিলের সঙ্গে পাল্লা দিয়ে উচ্চস্বরে চলেছে। আমরা আমরা এবার আসল স্বাধীনতা নিয়েই ছাড়ব, দেশকে নতুন করে করব। আমি বুঝতে পারলাম আর সময় নেই। আমি দ্রুত বিপ্লবের কানের কাছে মুখ নিয়ে বললাম, এরা সবাই ভূত, তুই আমার সঙ্গে তাড়াতাড়ি চল, পালাতে হবে। বিপ্লবের কোনো ভ্রুক্ষেপ নেই। আমি ওকে ধরে দুইবার নাড়ালাম, ঝাঁকালাম, বললাম, ভাই তুই বুঝতে পারছিস না, এটা ইংরেজ আমলের স্বদেশী আন্দোলনের অবঘাতে মৃত্যু হওয়া ভারতীয়দের প্রেতাত্মা। চল চল, তাড়াতাড়ি চল। কিন্তু কে শোনে কার কথা? বিপ্লব একবার মুখ ঘুরিয়ে বলল, তোদের হিংসা হচ্ছে বল? এত লোকে আমায় ভালোবাসছে, ওই জন্য মাইকগুলো গাড়িতে তুলে নিলি? আজকে বাড়ি ফিরি তোদের সব কটার খবর নিচ্ছি। তোরা চলে যা, আমার কাউকে লাগবে না। আপনারা আপনারা নির্ভয় থাকুন, আমার সাথে থাকুন, আমি আছি। বলে বিপ্লব ওর কাছ থেকে আমার হাতটা সরিয়ে দিয়ে আবার বীর বিক্রমের বক্তৃতা শুরু করে দিল। আর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য থেমে যাওয়া ভূতেদের কোরাস আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। আর আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা হয়তো এক্ষুনি থেমে যাবে। আমি পড়ি কি মরি করে গাড়ির দিকে ছুট লাগালাম।
ছুটতে ছুটতে পিছন ফিরে দেখলাম বিপ্লব তখনও চিৎকার করে বক্তৃতা দিয়ে চলেছে। গাড়ির কাছে পৌঁছে আমি পার্টির ব্যানারটা ভিতরে ছুঁড়েই এক লাফে গাড়িতে উঠে পড়লাম। দেখলাম গাড়ির এক কোণে যে যেটা পেরেছে সেটা এনে ডাই করে রেখেছে, আর কুণাল সহ বাকি সকলে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ইষ্ট নাম জপ করছে। ড্রাইভার দাদা বলল, সুদীপ দা কি করব, এখানে থাকলে বাঁচবো না। আমি প্রাণপণে চিৎকার করে বললাম, গাড়ি চালাও, গাড়ি চালাও। ড্রাইভার দ্রুত গাড়ি চালিয়ে দিল। এবার দেখলাম বিপ্লবের বক্তৃতা শেষ হয়েছে এবং করতালিতে চারিদিক কেঁপে উঠেছে। সবাই আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কেউ সাহস করে আমাকে প্রশ্নটা করলো না আমি কেন বিপ্লবকে ফেলে যাচ্ছি। কারণ সকলেই বুঝে গেছিল আজই বিপ্লবের শেষ রাত্রি। আমার দৃষ্টি কিন্তু ক্রমশ দূরে মিলিয়ে যেতে থাকা সভা মঞ্চের দিকে। দেখলাম একদল লোকের মাঝে বিপ্লব কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমার দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে এলো এবং অজস্র বারিধারা বইতে লাগলো আমার দু গাল বেয়ে। পরম বন্ধুর বিচ্ছেদের বেদনায় আমি চিৎকার করে কেঁদে উঠলাম। হঠাৎই আবছাভাবে দেখে মনে হলো বিপ্লব যেন দৌড়ে আসছে। আমি ভাবলাম হয়তো ভুল দেখছি। দুটো চোখ ভালো করে মুছে চেয়ে দেখলাম, হ্যাঁ সত্যি বিপ্লব ক্ষেতের জল বাজারের মধ্য দিয়ে আছাড় খেতে খেতে ছুটে আসছে আর আমার নাম ধরে ডাকছে। আমি চিৎকার করে ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। উনি কয়েকবারের চেষ্টায় দ্রুত ব্রেক চেপে গাড়ি থামালেন। ড্রাইভার কার্তিকটা চিৎকার করে উঠলেন, কি হলো? আমি বললাম, বিপ্লব আসছে, বিপ্লব। সঙ্গে সঙ্গে সবাই লাফ দিয়ে উঠে আমার পাশে এসে দাঁড়ালো এবং বলল, ওই তো বিপ্লবদা, ওই তো বিপ্লবদা। এত দূর থেকেও আমি স্পষ্ট শুনতে পেলাম, সুদীপ, সুদীপ, সুদীপ দাঁড়া, দাঁড়া ভাই দাঁড়া, আমাকে বাঁচা সুদীপ, সুদীপ আমি বিপ্লব, বাঁচা ভাই বাঁচা, যাস না আমাকে ছেড়ে সুদীপ, সুদীপ, সুদীপ। সবাই উৎসাহে গলা জোরাজোরি করে উঠল। কিন্তু এই উৎসাহ এক মুহূর্ত পরেই আতঙ্কে বদলে গেল যখন আমরা দেখলাম বিপ্লবকে অনুসরণ করে ছুটে আসছে সহস্র প্রেতাত্মা। তাদের বন্দে মাতরম, আমাদের নেতা অমর রাহে এবং ইংরেজ দূর হটো ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস থরথর করে কাঁপছিল। বিপ্লবকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি চিৎকার করে কার্তিকটাকে বললাম, গাড়ি চালাও, গাড়ি চালাও। আমি চিৎকার করে বিপ্লবকে বললাম, জোরে বিপ্লব জোরে, দৌড়ে আয়, তাড়াতাড়ি আয়। এবার দেখলাম জনস্রোত ক্রমশ আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছে আর ভিড়টা ক্রমশ বিশাল থেকে বিশালতর হচ্ছে। আমরা সবাই আতঙ্কে জোর করে চিৎকার করে উঠে বিপ্লবকে উৎসাহ দিতে লাগলাম, বিপ্লব জোরে জোরে, আরো জোরে। হাজার হাজার প্রেতাত্মারা যেখানে পণ করেছে এই নেতাকে তারা ছেড়ে দেবে না, সেখানে আমাদের মতো সাধারণ মানুষ কি করতে পারে? তবু মনের জোরে বিপ্লবকে উৎসাহ দিতে থাকলাম। কিছুক্ষণ পরেই বিপ্লব গাড়ির কাছাকাছি চলে আসলো এবং তার সাথে প্রেতাত্মারা। তবু মনের জোরে বিপ্লবকে উৎসাহ দিতে থাকলাম। কিছুক্ষণ পরেই বিপ্লব গাড়ির কাছাকাছি চলে আসলো এবং তার সঙ্গে প্রেতাত্মারা। আমি এক হাত দিয়ে লরির শেকল ধরে ঝুলে পড়লাম। এবার বিপ্লবের হাত আমার হাতে পড়ল। ঘামে জলে কাদায় ভিজে যাওয়া টকটকে গরম রক্ত বয়ে যাওয়া শরীরের দুটো হাত আমি সর্বশক্তি দিয়ে ওকে টেনে ধরলাম। প্রেতাত্মারাও প্রায় বিপ্লবের নাগাল পেয়ে গিয়েছিল। বাকি সকলে আমার শরীরটা শক্ত করে টেনে ধরল। পার কয়েকের চেষ্টায় বিপ্লবের শরীরটা এক ঝটকায় লরিতে তুলেই আমরা ডালাটা বন্ধ করে দিলাম। সুদীপ, সুদীপ,
সুদীপ ভাই, বাঁচা ভাই, বাঁচা, বাঁচা ভাই। সুদীপ, সুদীপ। বসো বসে গেলে শান্ত হয়ে বসো। শান্ত শান্ত আমি চিৎকার করে ড্রাইভার দাদাকে বললাম, জোরে গাড়ি চালাও, জোরে জোরে আরো জোরে। গাড়িটা একটা জোরে ঝটকা মারলো এবং আমরা সবাই কাত হয়ে পড়লাম। আর গাড়িটা সর্বোচ্চ গতিতে হাওয়ার বুক চিরে চলতে লাগলো। বিপ্লব নিজেকে সামনে নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। দেখলাম ওর সারা শরীর জল কাদায় মাখামাখি, আর শরীরটা এখনো থরথর করে কাঁপছে। এবার জনস্রোতের স্লোগানের পরিবর্তে ইষ্ট নামের আওয়াজই ক্রমশ তীব্র হয়ে উঠল। আমার একবার মনে হলো এই প্রেতাত্মারা হাওয়ায় মিশে আমাদের সামনে যখন তখন অবতীর্ণ হতে পারে। ভেবেই আমার বুকটা কেঁপে উঠল। আমি নিজেকে সামলে বিপ্লবকে জল খাওয়ালাম। ওর সারা শরীরটা ক্লান্ত হয়ে এলিয়ে পড়েছে আমার কোলে। জল খাওয়ার পর ও একটু সুস্থ হলো। ওর জামা খুলিয়ে পার্টির বড় কাপড়ের ব্যানারটা দিয়ে ওর শরীরটা ঢেকে দিলাম। একটু পরেই বিপ্লবের জ্বর আসলো। আমাদের ফার্স্ট এইড বক্সটা উদ্ধার হয়েছিল, সেটা ওই মালপত্রের চাই থেকে উদ্ধার করে সেখান থেকে ওকে জ্বরের ওষুধ খাইয়ে দিলাম। না, প্রেতাত্মারা আর বিরক্ত করেননি। বিপ্লব জ্বরের ঘরে ভুল বকে চলল। গাড়ি যখন শহরের কাছাকাছি পৌঁছল তখন একটা ধাওয়া দেখে গাড়ি দাঁড় করানো হলো। আমি সবাইকে বললাম ড্রাইভারকে গাড়ি থামাতে বলার জন্য, কিন্তু সবাই এতটাই আতঙ্কিত হয়েছিল যে ড্রাইভার দাদাকে অনেকবার বলার পর গাড়ি দাঁড় করিয়েছিলেন। গাড়ি থেকে নেমে দেখলাম ড্রাইভার কার্তিক দা ভয়ে ঠকঠক করে কাঁপছেন। এবার আমি ভাবতে শুরু করলাম উনি কিভাবে এতটা পথ গাড়ি চালিয়ে আসলেন। আমি ওনার কাছে গিয়ে ওনাকে শান্ত করলাম। সবাই কিছুটা স্থিত হওয়ার পর আমরা আবার গাড়িতে করে কোনো ক্রমে আমাদের এলাকায় পৌঁছলাম। বিপ্লবকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আমরা যে যার বাড়িতে চলে গেলাম। বিপ্লব জ্বরের ঘরে প্রায় 7 দিন বেহুশ ছিল। শুধু ওকে জোর করে কোনো ক্রমে খাওয়া দাওয়া করানো হচ্ছিল। 10-15 দিন পর সুস্থ হয়ে ও একদিন রিহার্সালের ঘরে এলো এবং আমার সাথে প্রথম চোখাচোখি হতে ও হেসে ফেলল। না ভাই, আমি আর নেতাগিরি করব না। ফলে উল্টোপাল্টা পার্টি বরখাস্ত হয়ে গেল। সবার অলক্ষ্যে আমি কেবল একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। শেষ হলো আমাদের প্রথম নিবেদন, ত্রিদীপদের গল্প জনসভা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরও বিভিন্ন স্বাদের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই নতুন জলসাঘরের খবরটা কিন্তু বন্ধুদের কাছে জানিয়ে দেবেন। গল্পটা ভালো লাগলে লাইক করবেন। তবে গল্পের জলসাঘরের সকল বন্ধুদের কাছে আজকের জন্য বিদায় চেয়ে নিচ্ছি। খুব শিগগিরই ফিরছি আর একটি নতুন গল্প নিয়ে।